প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। এখানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যা, চেষ্টা করি সমাধান দিতে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে, যা হচ্ছে ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে প্রতি বছর সারা বিশ্বে 1,80,00,000 মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, তার মধ্যে 11% হচ্ছে ফুসফুসের ক্যান্সার। এই ভয়াবহ একটি রোগ, তার চিকিৎসা কি, প্রতিকার কি, সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার দেওয়ান আজমল হোসাইন, সহযোগী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা আজকে ফুসফুসের ক্যান্সার নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে বলেছিলাম যে এটি প্রায় 11% ক্যান্সারের কারণ। বলা হয় মৃত্যুর দিকেও এটি একদম শীর্ষ অবস্থায় আছে। তো প্রথমে জানতে চাই ফুসফুসের ক্যান্সার কিভাবে হয়। ফুসফুসের ক্যান্সার বলতে আমরা বুঝি ফুসফুসের কোনো একটা জায়গায় বা কোনো একটা স্থানে যখন টিস্যুগুলো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায় এবং একটা টিউমার তৈরি হয়, প্রাথমিকভাবে এটাকে আমরা ফুসফুসের ক্যান্সার বলতে বোঝাই। পরবর্তীতে যখন এই পরিস্থিতি তৈরি হয় কোনো পেশেন্টের, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম করে তারপরে চিকিৎসার দিকে এগিয়ে যাই। জি, এই যে ফুসফুসের ক্যান্সার হচ্ছে, বিভিন্ন অঙ্গে ক্যান্সার হচ্ছে, এই বিভিন্ন অঙ্গের ক্যান্সারের সাথে ফুসফুসের ক্যান্সারের কি আলাদা কোনো সম্পর্ক আছে কিনা? অনেক সময় আমরা দেখি যে তার অন্ত্রের ক্যান্সার হয়েছে বা কোলনের ক্যান্সার, পরবর্তীতে তার ফুসফুসের ক্যান্সার হচ্ছে, বা অনেকের ব্রেন থেকে হচ্ছে, কিডনি থেকে হচ্ছে। এটার পিছনে কি কোনো বিশেষ কারণ আছে? যে কোনো ক্যান্সারেরই ছড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি থাকে, যেটাকে আমরা মেটাস্টেসিস বা ম্যাটস বলি। তো ধরেন মহিলাদের যেসব ক্যান্সারগুলো বেশি হয়, কার্সিনোমা সার্ভিক্স অথবা ওভারিয়ান ক্যান্সার, অথবা অন্ত্রে যেটা বলেন যে ইন্টেস্টিনাল যে ক্যান্সার, যেগুলো লিভারের ক্যান্সার, ব্রেন ক্যান্সার, প্রত্যেকটাই কিন্তু ফুসফুসে ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এর কারণ হলো হেমাটোজেনাস স্প্রেড, যেটা বলা হয় যে আপনার যে কোনো ক্যান্সার যখন রক্ত দিয়ে ছড়িয়ে পড়ে আর রক্তকে অবশ্যই ফুসফুসে পৌঁছাতে হয়, সেটা একটা বিশেষ কারণ হিসেবে ধরে নেওয়া যায়। জি, ধন্যবাদ। আমরা একটু আগেই বলছিলাম যে বিশ্বে প্রায় যত ক্যান্সার হয় তার মধ্যে 11% হচ্ছে ফুসফুসের ক্যান্সার। এই চিত্রটি কি এখনো একই রকম? সারা বিশ্বের অবস্থা কীরকম এবং আমাদের দেশের অবস্থা কীরকম, এই ব্যাপারটি একটু জানতে চাই। জি, সারা বিশ্বে বলা হচ্ছে যে প্রায় 2.5 মিলিয়ন পেশেন্টের ক্যান্সারের, টোটাল ক্যান্সারের পেশেন্ট, তার মধ্যে প্রায় 1.2 মিলিয়নের কাছাকাছি আপনার ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হয়, ইনক্লুডিং বোথ মেল অ্যান্ড ফিমেল। আর আমাদের দেশে বলা হচ্ছে যে প্রতি বছর প্রায় 12,192 জন ক্যান্সার পেশেন্ট আক্রান্ত হয়। সেখান থেকে প্রায় আপনার একটা বড় অংশ, প্রায় 10 to 15% ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। এর মধ্যে মৃত্যুর ঝুঁকি কতজনের আছে? হ্যাঁ, ফুসফুসের ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি তো বেশ অনেক। প্রায় যদি আমরা পরিপূর্ণভাবে চিকিৎসা দিতে পারি, বা যেটা আমরা শুরুতে আপনি বলেছিলেন যে স্মল সেল কার্সিনোমা বা নন স্মল সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা ফুসফুসের মৃত্যুর হার প্রায় মোর দ্যান 50% বা 60%-এর কাছাকাছি। আর নন স্মল সেল কার্সিনোমা যেটাকে যদি আমরা সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে পরিপূর্ণ চিকিৎসার দিকে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রেও প্রায় 20 to 25% পেশেন্টের মৃত্যু হতে পারে। ধন্যবাদ। এই যে ফুসফুসের ক্যান্সার হচ্ছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্যান্সার হচ্ছে, এর পিছনে আমাদের দেশে যে ক্যান্সারগুলো আমরা দেখি সাধারণত কোনো না কোনো কারণ খুঁজে পাওয়া যায়। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে কেন এত বেশি? বিশেষ করে আমাদের দেশের কথা যখন বলছি, প্রতি 5 জনের একজন মারাই যাচ্ছে এই ফুসফুসের ক্যান্সারে। নিশ্চয়ই ঝুঁকিটা এই এলাকায় একটু বেশি, সেটির কারণগুলো জানতে চাই। ফুসফুসের ক্যান্সারের প্রধান ঝুঁকি হলো স্মোকিং বা ধূমপান করা। আপনি দেখেন যে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, গ্রামে স্মোকিং এটা একটা হবির মতোই ধরে নেওয়া যায়। এই কারণে বাংলাদেশে ফুসফুসের ক্যান্সারের কারণকে আমরা ধূমপানজনিত কারণ হিসেবেই গণ্য করে থাকি। এছাড়া যদি আপনি বায়ু দূষণের ব্যাপার রয়েছে, কিছু অকুপেশনাল এক্সপোজার, বা যারা মহিলারা রান্না করতে গিয়ে ধোঁয়ার এক্সপোজার হন, অথবা আমাদের গাড়ির কালো ধোঁয়া, ইটের ভাটার কালো ধোঁয়া, এগুলোর একটা ভূমিকা রয়েছে। তো সব মিলিয়ে ইনফ্যাক্ট ফুসফুসের ক্যান্সারের ব্যাপারে আমরা বেশ একটা আক্রমণাত্মক অবস্থাতে আছি। অবশ্যই এটা থেকে উত্তরণ প্রয়োজন। আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন, এগুলো তো দেখা যায় সাধারণত পুরুষরা বেশি ঝুঁকির মধ্যে পড়ে, অথচ
ইদানিং আমরা দেখি যে নারীদের মধ্যে ওই ক্যান্সারের সম্ভাবনা আছে এবং ঝুঁকিতে আছে এবং এই ক্যান্সারগুলো হচ্ছেও। নারী এবং পুরুষদের মধ্যে যদি ক্যান্সারের কথা চিন্তা করি তাহলে ফুসফুসের ক্যান্সার কাদের বেশি হয়, এই ব্যাপারটি একটু জানতে চাই। আমাদের দেশে যে স্ট্যাটিস্টিকগুলো আছে, ফুসফুসের ক্যান্সার পুরুষদেরই বেশি হয় এবং এটা নারীদের চেয়ে প্রায় ডাবল। আর যদি আপনি নারীদের কেন হচ্ছে সেটা যদি আমরা আলোচনায় আনি, কারণ তারা তো হয়তো ডিরেক্ট স্মোকিংয়ের সাথে রিলেটেড না, বাট যখন তার হাজব্যান্ড বা ঘরের কেউ স্মোক করছে, যেটাকে আমরা প্যাসিভ স্মোকিং বলি, প্যাসিভ স্মোকিং দিয়েও ফুসফুসের ক্যান্সারের যে রেট এটা কিন্তু প্রায় অ্যাক্টিভ স্মোকিংয়ের কাছাকাছি। সো আমরা হয়তো বুঝতে পারি, ধরে নিতে পারি বা মনে করতে পারি যে আমার ঘরের মহিলারা তো হয়তো স্মোক করছেন না, তাহলে কেন তারা ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে প্যাসিভ স্মোকিংটাকে অবশ্যই একটা আলোচনার মধ্যে আনতে হবে। এছাড়া যেটা আগে বলেছিলাম যে আপনার রান্না করার ধোঁয়া অথবা বায়ু দূষণ অথবা সাম আদার কেমিক্যাল এক্সপোজার অকুপেশনাল, সেটাও ফুসফুসের ক্যান্সারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্যাসিভ স্মোকিং বা যারা বলি আমরা সেকেন্ড হ্যান্ড স্মোকিং, সরাসরি নিজে করছে না বা তার আশেপাশে যারা করছে সেখান থেকে, তো আমরা তো এখন যেই জীবন ধারণ পদ্ধতিতে চলছি সেখানে একটি বড় সময় আমরা কিন্তু ঘরের বাইরে থাকছি, এখান থেকে কি তার ক্যান্সারের ঝুঁকিটা বাড়ছে কিনা, এবং সেই ক্ষেত্রে প্যাসিভ স্মোকিং বলতে আসলে কি বোঝায় সেই ব্যাপারটা একটু জানতে চাই। প্যাসিভ স্মোকিং বলতে আমরা যেটা বুঝি যে আমি নিজে ধূমপান করছি না, কিন্তু আমার আশেপাশে বা আমার ঘরে কেউ ধূমপান করছে, সেই ক্ষেত্রে যে ধোঁয়াটা আমি ইনহেল করছি সেক্ষেত্রেও কিন্তু ফুসফুসের ক্যান্সারের যে সম্পৃক্ততা প্রায় একই রকম ধরা হয়। কাজে প্যাসিভ স্মোকিংকে অবশ্যই আপনি যদি নিয়ন্ত্রণে আনতে পারেন, সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা অথবা যারা ধূমপায়ী ব্যক্তির আশেপাশে আছে তাদের ক্যান্সারের সংখ্যাকে আপনি অনেক কমিয়ে আনতে পারেন। এবং একজন ব্যক্তি যিনি নিজে ধূমপান করছেন তিনি যে পরিমাণ ফুসফুসের ক্ষতি করছেন, উনি যে ধোঁয়া নির্গত করছেন অথবা উনি ধূমপান করার সময় যে ধোঁয়াটা নির্গত হচ্ছে এটা তার পারিপার্শ্বিক ব্যক্তিদেরকে একইভাবে আক্রমণ করছে। সো প্যাসিভ স্মোকিংটাকে অবশ্যই একটা গুরুত্বের মধ্যে আনতে হবে এবং এটাকে যাতে বন্ধ করা যায় সেটার ব্যাপারেও আমাদের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, অফিসিয়ালি বা রাষ্ট্রীয়ভাবে একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ। বায়ু দূষণের কথা বারবার আসছে এবং এটার সাথে এখন বলা হচ্ছে যে ক্যান্সার একটা বড় ভূমিকা পালন করছে বা বায়ু দূষণ ক্যান্সার তৈরির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে। আমরা তো প্রায় থাকি একদম শীর্ষস্থানে বায়ু দূষণের ক্ষেত্রে, তাহলে কি আমাদের ঝুঁকিটা বাড়ছে না? অবশ্যই বাড়ছে। তো একটু জানতে চাই যে কিভাবে বায়ু দূষণ থেকে এই ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বাড়ে। ধরেন আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি, এখানে আমাদের বায়ু দূষণের পরিমাণ প্রায় যে বলা হয় যে 2.5 PM এর চেয়েও বেশি, যেটা একটা বেশ সংবেদনশীল মাত্রা। তো এটাকে যদি কমিয়ে আনতে হয় তাহলে এক নম্বরে যে গাড়ির কালো ধোঁয়া এটাকে প্রতিহত করতে হবে, অথবা আমাদের যে বিভিন্ন কেমিক্যাল এক্সপোজার হচ্ছে, অথবা আমরা ইটের ভাটার ধোঁয়ার এক্সপোজারে যাচ্ছি, এইগুলোকে যদি নিয়ন্ত্রণ আনা যায় তাহলে হয়তোবা কিছুটা কমিয়ে আনা যাবে। এছাড়া গাড়ির কালো ধোঁয়ার কারণ হিসেবে যে যদি ডিজেলেরকে আরও বেশি পরিশোধিত করে দেওয়া যায় সেক্ষেত্রেও কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। জি ধন্যবাদ। এই যে বিভিন্ন ধরনের ধোঁয়ার কথা বললাম, ধূমপান, বায়ু দূষণ এবং হচ্ছে কেমিক্যাল এক্সপোজার, তার বাইরে অনেকের ক্ষেত্রে শোনা যায় যে তাদের আগে থেকে কোনো রোগ, সেই রোগ থেকে পরবর্তীতে ফুসফুসের ক্যান্সার হচ্ছে। সেই ব্যাপারটা একটু জানতে চাই যে এছাড়া কি কি রোগের কারণে ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়? জি, ফুসফুসে যখন নাকি টিউবারকুলোসিস বা যক্ষ্মা হয়, যেটা আমাদের বাংলাদেশে আমরা সবসময় ফুসফুসের রোগের মধ্যে 1 নম্বর ধরে থাকি, তো যক্ষ্মা যখন পেশেন্ট 6 মাস বা 9 মাস চিকিৎসা নেওয়ার পরে ভালো হয়ে যায়, কিন্তু ফুসফুসে কিছু ক্ষত তৈরি করে রেখে যায়, যেটাকে আমরা স্কার বলি। তো সেই পোস্ট টিউবারকুলার যে স্কার, সেই স্কারে কিন্তু ক্যান্সার হওয়ার একটা বড় সম্ভাবনা দেখা যায়। আচ্ছা। আর এছাড়া যারা সিওপিডি বা আমরা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলি, ধূমপানজনিত, যেটা 1 নম্বর প্রধানত ধূমপায়ীদেরই হয়ে থাকে, যারা সিওপিডিতে ভুগছেন তাদেরও কিন্তু ভবিষ্যতে ফুসফুসের ক্যান্সার হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। জি, যাদের টিবি হয়েছে এবং টিবি পরবর্তী ঝুঁকি বাড়ছে, তাদের এই ঝুঁকি প্রতিরোধ করার কি কোনো উপায় আছে? ধন্যবাদ। পোস্ট টিউবারকুলার লাং ডিজিজ বা পিটিএলডি, এটা কিন্তু আমরা গত 20-25 বছর ধরে বেশ অনেক ফেস করছি। আমরা যারা বক্ষবিধি বিষয়ক রোগীগুলো দেখে থাকি, যে আমরা হয়তো যেটা বললাম যে টিবি হয়েছে, 6 মাস 9 মাস টিবির ওষুধ খেয়ে পেশেন্ট চলে গেল বা আমরা একটা ফলো আপ করি, কিন্তু পরবর্তীতে এই পেশেন্টগুলার পোস্ট টিউবারকুলার ফাইব্রোসিস, ব্রঙ্কিকটিসিস, রেসপিরেটরি ফেলিওর, বিভিন্ন ধরনের অসুস্থতায় ওরা আক্রান্ত হয়।
তো এই ব্যাপারটাকে সামনে রেখে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং ডেমিয়ান ফাউন্ডেশন একটা কার্যকরী পদক্ষেপ নিয়েছে এবং এটা বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলাতে এটার প্রোগ্রাম চলছে। এবং আপনি জেনে আরও আনন্দিত হবেন এই যে পিটিএলডি বা পোস্ট টিউবারকুলার লাং ডিজিজের পেশেন্টদেরকে যে একটা ফলো আপ করা, তাদেরকে একটা চিকিৎসার আওতায় আনা, এটা আমাদের এই প্রক্রিয়াটা সারা বিশ্বে এখন গ্রহণ করছে এবং খুব আনন্দের সাথে তারা অ্যাকসেপ্ট করছে যে এটাকে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা তাদের যে চিকিৎসার যে স্টেপগুলো আছে সেখানে নিয়ে আসবেন অচিরেই। জি, তাহলে তো এটা খুবই বড় একটি খবর এবং আনন্দের একটি খবর, যেহেতু এই ধরনের রোগী আমাদের দেশে অনেক, তাদের জন্য একটা পরবর্তী পদক্ষেপ হিসেবে যাচ্ছে এবং মাইল ফলক হিসেবে আমরা ধরে নিতে পারি। অবশ্যই। তো পিটিএলডির কথা শুনলাম, পাশাপাশি আপনি বলছিলেন যে সিওপিডি যারা রোগী আছে তারা তো ধূমপান করেই সিওপিডি রোগ হচ্ছে, তাদের ক্ষেত্রে ধূমপান যেভাবে রোগটি তৈরি করছে এবং ক্যান্সারকে একইভাবে রোগ তৈরি করছে, বা যাদের সিওপিডি হচ্ছে তাদের কি ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়ে যাচ্ছে কিনা? এখানে একটু পার্থক্য আছে। যারা সরাসরি ফুসফুসের ক্যান্সারে ভুগছেন বা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে যেভাবে কারণটা, সিওপিডির ক্ষেত্রে সিওপিডি একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করেন। সিওপিডিতে যেটা হয় যে আপনার ব্রঙ্কিয়াল টিস্যুর কিছু হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হয়, সেখান থেকে আপনার মিউকাস সিক্রেশন বেড়ে যায়, শ্বাসনালীগুলো ছোট হয়ে আসে। তো যখন এই হাইপারট্রফি হাইপারপ্লাসিয়াটা একটু অধিক মাত্রায় হয় তখন এটা ধীরে ধীরে ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে বা একটা টিউমার তৈরি করতে পারে। আচ্ছা, তার মানে সিওপিডি নিজেই একটা ঝুঁকি হিসেবে কাজ করছে। তো এই ঝুঁকি থেকে প্রতিরোধের জন্য আমরা দেখি যে বিভিন্ন ধরনের ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং পদ্ধতি আছে। জি। তো লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে কি এরকম কিছু আছে কি? হ্যাঁ, অবশ্যই। আমরা যখন বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে যাই, বিশেষ করে লাং ক্যান্সার রিলেটেড, সেখানে বলাই হয় যে যে সমস্ত পেশেন্ট সিওপিডিতে ভুগছেন আর যাদের বয়স 60-র বেশি, তাদেরকে যেন অবশ্যই একটা লো ডোজ সিটি স্ক্যান অথবা ইনিশিয়াল একটা সিটি স্ক্যানের আওতায় আনা হয়, যেটা স্ক্রিনিং হিসাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু এই সিওপিডি পেশেন্টদের সাথে ক্যান্সারের একটা সম্পৃক্ততা রয়েছে, আমরা বাস্তব ক্ষেত্রে দেখেছি যে যখন একটা সিওপিডি পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করি, অনেক ক্ষেত্রেই আমরা কিছু অ্যাবনর্মাল টিস্যু বা অ্যাবনর্মাল গ্রোথ বা টিউমার লাইক পিকচার পাওয়া যায়, যেটা পরবর্তীতে তার চিকিৎসার জন্য সহায়ক হয়। কারণ আমরা সবাই জানি যে যে কোনো ক্যান্সারে যখন আর্লি স্টেজে নির্ণয় করা যায় তখন তার চিকিৎসাটা যত সহজলভ্য এবং রোগীর জন্য ভালো, বাট এই স্টেজিং যদি মানে ধীরে ধীরে লেট স্টেজ পৌঁছে যায় তখন রোগীর জন্য এটা খারাপ এবং চিকিৎসার ব্যয়বহুলতা অনেক বেশি বেড়ে যায়। সেজন্য আমি মনে করি অবশ্যই আমাদের দেশের সকল চিকিৎসকদের, আজকে এই আমরা লাং ক্যান্সার নিয়ে কথা বলছি, যারা সিওপিডিতে আক্রান্ত আছেন তাদের অবশ্যই একটা লো ডোজ সিটি স্ক্যানের আওতায় এনে লাং ক্যান্সারের স্ক্রিনিংটাকে অবশ্যই কার্যকরী করা যেতে পারে। কিন্তু আমাদের দেশে তো অনেক রোগী আছে যাদের কাছে এই সিটি স্ক্যান ফ্যাসিলিটিসটা নাই, বিশেষ করে উপজেলা পর্যায়ে সিটি স্ক্যান করা যায় না, অনেক জেলা পর্যায়ে এখনও সিটি স্ক্যান খুব একটা অ্যাভেলেবেল না। তাদের ক্ষেত্রে কি করণীয়? ধন্যবাদ। অবশ্যই সিটি স্ক্যান একটা ব্যয়বহুল প্রক্রিয়া, যদিও আমাদের দেশে এখন আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে আমরা সবচেয়ে অল্প পয়সা করে দিতে পারছি। সরকারি পর্যায়ে যেমন আমরা 2500 টাকা দিয়ে করা যাচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা কিছু সহযোগিতা নিয়ে প্রশাসনের আমরা বিনামূল্য করতে পারছি। তো যেসব জায়গায় সিটি স্ক্যানের অভাব রয়েছে সেখানে আমরা একটু ভালো কোয়ালিটির চেস্ট এক্সরে দিয়েও কিন্তু কিছুটা আন্দাজ করা যায় যে সিওপিডি পেশেন্টের মধ্যে বা ফুসফুসে কোনো টিউমারের লক্ষণ দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তার মানে তো যাদের বয়স একটু বেশি তাদের অ্যাটলিস্ট একটা এক্সরে করলেও কিছুটা বোঝা যেতে পারে। অবশ্যই। আমরা বিভিন্ন ধরনের কারণের কথা শুনছিলাম, একটু জানতে চাই যে ফুসফুসের যখন ক্যান্সার হয় নিশ্চয়ই কিছু না কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো সাধারণত কী রকম হয়? জি, ধন্যবাদ। ফুসফুসের ক্যান্সারের ব্যাপারটা আমরা যেভাবে সাসপেক্ট করি, যে ধরেন মেল পারসন, এইজ হয়তো 50-এর বেশি, একটা স্মোকিংয়ের হিস্ট্রি আছে, 20 to 30 প্যাক ইয়ার, আমরা বলি যেমন যে ব্যক্তি প্রতিদিন 20টা করে সিগারেট খাচ্ছে, 1 বছর পার হয়ে গেল, সেটাকে হিসাবে আমরা 1 প্যাক ইয়ার বলি। আচ্ছা, যেরকম 20 প্যাক ইয়ার বা 30 প্যাকের বেশি একটা হিস্ট্রি আছে, এবং কিছু কাশিতে রক্ত, ক্ষুধা মন্দা, ওজন কমে যাওয়া, এই ফিচারগুলো নিয়ে যখন আসে তখন আমরা ফুসফুসের ক্যান্সার বলে কিছুটা সন্দেহ করি। তো আমাদের দেশে তো অনেক রোগীরাই আসে একটু দেরিতে, তো তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো প্রকাশের আগে কি কখনো বোঝা সম্ভব যে তাদের ক্যান্সার হতে পারে? হ্যাঁ, দেখেন, দেরিতে যদি পেশেন্ট আসে তাহলে তো সেটা চিকিৎসকের কিছু করার নেই।
তবে আমরা যেটা ম্যাস সচেতনতা করতে পারি, যেটা টিউবারকুলোসিসের ক্ষেত্রে করা হয়, যে 3 সপ্তাহের বেশি কাশি বা ক্ষুধামন্দা বা রাতে রাতে জ্বর আসে, এই ধরনের ফিচার যারা নিয়ে আসবেন তাদেরকে আমরা টিউবারকুলোসিসের স্ক্রিনিংয়ের মধ্যে নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে এই ফিচারগুলোর সাথে যদি আমরা কাশিত রক্ত, অতিমাত্রা ওজন কমে যাওয়া, যাদের ধূমপানের ইতিহাস রয়েছে, হ্যাঁ, এই পার্সনগুলো যদি আমরা স্ক্রিনিংয়ে নিয়ে আসি, সেক্ষেত্রে মনে হয় আরও দ্রুত রোগ নির্ণয়টা সম্ভব হবে। জি, আমরা আরও কথা বলবো, একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি লাং ক্যান্সার নিয়ে বা ফুসফুসের ক্যান্সার নিয়ে, চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে জানতে চাচ্ছি। চিকিৎসার আগে আমরা যে অবস্থায় ছিলাম তা হচ্ছে কি স্ক্রিনিং, যে স্ক্রিনিং পদ্ধতিতে রোগ নির্ণয় করা এবং অল্প সময়ে যখন রোগটি প্রাথমিক অবস্থায় আছে তখনই যেন নির্ণয় করা যায় সেই ব্যাপারটি। অথচ দেখা যায় যে আমাদের দেশে রোগীরা উপসর্গ হওয়ার পরেও বেশ অনেক দেরিতে আসে। তো এই জায়গায় আপনি কি মনে করেন যে কেন এত দেরিটা হচ্ছে? ধন্যবাদ। এখানে দেরি হওয়াটা আপনি অনেকভাবেই ব্যাখ্যা করতে পারেন, যেমন সচেতনতার অভাব, এটা একটা বড় ফ্যাক্টর। এছাড়া ধরেন যদি চিকিৎসকের মাথায় একটু স্ট্রাইক করে যে আমি এই পেশেন্টটাকে, যে আমার সামনে আছে তাকে আমি একটু স্ক্রিনিং করে দেই, তখন যদি আমরা মিনিমাম একটা চেস্ট এক্সরেও করি বা তার সাথে একটু কথা বলি যে অন্য কোনো ফিচার আছে কি না, অথবা কিছু রক্ত পরীক্ষাও করি, এগুলো দিয়েও একটু আর্লি ডিটেকশন সম্ভব। জি, ধন্যবাদ। তো এই যে রোগ নির্ণয়ের জন্য বিশেষ বিশেষ পরীক্ষা আছে, সাধারণত কি কি পরীক্ষা করা যেতে পারে উপজেলা পর্যায়ে যদি বলি বা জেলা পর্যায়ে, এবং আধুনিক যে জায়গাগুলো আছে বিশেষায়িত হাসপাতাল, কোথায় কি করা উচিত বা এটার রেফারেলটা কিভাবে করা উচিত? উপজেলার পর্যায়ে আমরা বুকের চেস্ট এক্সরে করতে পারি। চেস্ট এক্সরেতে যখন সন্দেহজনক কোনো শ্যাডো থাকে তখন আমরা হয়তো তাকে জেলা পর্যায়ে রেফার করলাম। জেলাতে গিয়ে বাংলাদেশের অলমোস্ট সব অধিকাংশ জেলাতে এখন সিটি স্ক্যান রয়েছে। সিটি স্ক্যান করে মোটামুটি একটা প্রাথমিক ধারণা করে ফেলা যায় যে এটা কি একটা নিউমোনিয়ার জন্য এই শ্যাডোটা এসেছে, নাকি টিউবারকুলোসিসের জন্য, নাকি লাং ক্যান্সারের জন্য। যদি আমাদের সাসপিশন লাং ক্যান্সার হয় তখন আমরা ফার্দার যে পদ্ধতিতে যাই যে আমরা সিটি গাইডেড কোর বায়োপসি করি। তো কোর বায়োপসির জন্য অবশ্যই বিশেষায়িত হাসপাতাল শুধু নয়, আমাদের ঢাকা শহরে হয়তো বা 4-5টা সেন্টারই হয়। তো সেক্ষেত্রে আমরা কফের মধ্যে ক্যান্সারের জীবাণু আছে কি না, স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল, সেই প্রক্রিয়াটা যদি আমরা আরেকটু ভালোভাবে করতে পারি তাহলে এটা জেলা পর্যায়েও করা সম্ভব। আচ্ছা, এছাড়া আমরা কনকমিটেন্ট যে রক্তের কিছু পরীক্ষা আছে বা ফিজিক্যালি বডিতে কোথাও তার এই ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে কিনা, যেমন আমরা আঙ্গুলের ক্লাবিং দেখি বা গলায় লিম্ফ নোড আছে কিনা, এই ফিচারগুলো দিয়ে আমি মনে করি জেলা পর্যায়েও সম্ভব। তবে যদি তখন ডায়াগনোসিস না হয়, আমরা মেডিকেল কলেজগুলোতে অথবা বিশেষায়িত হাসপাতালগুলোতে পেশেন্টকে রেফার করে এটার পরবর্তী চিকিৎসা যাওয়া, রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরবর্তী যে অ্যাডভান্টেজগুলো নেওয়া যেতে পারে। যেমন আমরা আমাদের বক্ষব্যাধি হসপিটালগুলোতে বা বাংলাদেশের অনেকগুলো মেডিকেল কলেজ হসপিটালে আমরা ব্রঙ্কোস্কোপি করছি। ব্রঙ্কোস্কোপি করে আমরা ব্রঙ্কাসের ভিতরে কোনো অ্যাবনর্মাল গ্রোথ থাকলে সেখান থেকে হয়তো আমরা বায়োপসি নিচ্ছি, অথবা ব্রঙ্কিওঅ্যালভিওলার লাভাজ নিচ্ছি, অথবা ব্রাশ করে আমরা ওখান থেকে ম্যাটেরিয়াল কালেক্ট করি। এই পদ্ধতিগুলো দিয়ে ফুসফুসের ক্যান্সার নির্ণয় বাংলাদেশে এখন খুব ভালোভাবে হচ্ছে, এবং এটা যদি চিকিৎসক একটু সচেতন হন এবং রোগী যদি সহযোগিতা করেন তাহলে এটা অল্প সময়ে রোগ নির্ণয় সম্ভব। জি, ধন্যবাদ। যখন আমরা দেখি যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে তাদের এই বায়োপসির ব্যাপারটা, বায়োপসির জায়গায় এফএনএসি করা হচ্ছে এবং এটিকে অনেকেই সমর্থক হিসেবে ধরে নেয়, এবং সেখানে দেখা যায় যে তাদের এইসব পরীক্ষায় রোগটি নির্ণয় করা হয়নি এবং তারা কিন্তু আবারও কয়েক মাস এই রোগটি নিয়ে থাকে। এই ব্যাপারে একটু জানতে চাই, এফএনএসি এবং বায়োপসি দুটির মধ্যে পার্থক্য কোথায়? আমরা কি ইন্টারভেনশনে যাচ্ছি নাকি সরাসরি সার্জারিতে যাচ্ছি? তো নন ইনভেসিভ বা ইনভেসিভ, তো নন ইনভেসিভের মধ্যে আমরা কোর বায়োপসিটাকে পছন্দ করি। আগে যেমন আমরা সিটি গাইডেড ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করতাম, এখন আমরা কোর বায়োপসিতে যাই, সিটি গাইডের কোর বায়োপসি। আর যদি সিটি গাইডের কোর বায়োপসি অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় না, ধরেন ফুসফুসের একদম পেরিফেরিতে যে লিশনগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা হয়তোবা আমরা ব্রঙ্কোস্কোপি করে তখন ওখান থেকে টিস্যু এনে বা যেটা বলেছি যে বল বা ব্রাশ দিয়ে আমরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে আগায় যেতে পারি। আবার এই যে লিম্ফ নোড যেটা থাকে বিশেষ করে গলায়, এখান থেকেও তো অনেকে হচ্ছে
পরীক্ষা করছে এবং সেখান থেকে রোগটি নির্ণয় করা হয়, এটি কি যথেষ্ট কিনা? হ্যাঁ, এটা ইনিশিয়াল আপনার ডায়াগনোসিসের জন্য যথেষ্ট। তবে আমরা যখন পরবর্তীতে ক্যান্সার বিশেষজ্ঞদের কাছে রেফার করি তখন ওনারা আবার হয়তো কোর বায়োপসি করেন। তো সেই জন্য আমরা ধরেন জেলা পর্যায়ে হয়তো বা আপনি লিম্ফ নোড থেকে এফএনএসি বায়োপসি করলেন, এফএনএসি লিম্ফ নোড থেকে এখন কোর বায়োপসি করা হয়। কিন্তু আপনি যদি পরিপূর্ণ চিকিৎসার জন্য বা ক্যান্সার বিশেষজ্ঞ যিনি তার কাছে আমি যদি রেডি করে পাঠাতে চাই পেশেন্টটাকে, সেক্ষেত্রে আমাকে কোর বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি করে বা আমরা ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করে যখন পরিপূর্ণ ডায়াগনোসিসটা হয়ে যাবে তখন ক্যান্সার বিশেষজ্ঞের জন্য এটা আরও সুবিধা হয়। জি, আমরা যখন দেখি যে আমাদের রোগীদের এই ধরনের রোগ হয়েছে, তারা অনেকেই সর্বস্ব বিক্রি করে হলেও দেশের বাইরে চলে যায় চিকিৎসার জন্য। তো সেই প্রশ্নটি বারবার চলে আসে এবং সেই প্রশ্নটি আপনার কাছে করতে চাই, আমাদের দেশে কি এই ফুসফুসের ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব কিনা? আমাদের দেশে এই মুহূর্তে ফুসফুসের ক্যান্সারের পরিপূর্ণ চিকিৎসা সম্ভব। আমরা ডায়াগনোসিস অথবা ধরেন যে রেডিওথেরাপি, কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এই সবগুলো চিকিৎসাই আমাদের বাংলাদেশে এখন অ্যাটলিস্ট আমাদের ঢাকায় তো অবশ্যই হচ্ছে। সো আমি মনে করি ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জি, তো তারপরেও তো একটি প্রশ্ন থেকেই যায় যে অনেক ধরনের ডায়াগনস্টিক টুল, বিশেষ করে আধুনিক অনেক পদ্ধতি চলে এসেছে যেগুলোর মাধ্যমে একদম ক্যান্সারের প্রাথমিক অবস্থা বা জেনেটিক অবস্থা বোঝা যায়, সেগুলো কি আমাদের দেশে আছে? আমি তো মনে করি আছে। কারণ আমরা যদি সিটি স্ক্যান করি, যেটা আপনি বললেন যে লো ডোজ সিটি স্ক্যান করে আমরা কোনো পার্সনকে সন্দেহ করি, তারপরে আমরা তার স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল যাই, আমরা ব্রঙ্কোস্কোপি করি, আমরা কোর বায়োপসি করি। সো সেই সব ক্ষেত্রে তো ডায়াগনোসিসের জন্য খুব একটা বিড়ম্বনা পেতে হবে বলে আমি মনে করি না। আর চিকিৎসার ক্ষেত্রে হয়তোবা আমরা কিছু কিছু জায়গায়, যেমন আমাদের হয়তো রেডিওথেরাপির খুব হাই কোয়ালিটির যন্ত্রপাতি আছে, বাট একেবারে সিলেক্টিভ সেন্টারগুলোতে আছে। সেই ক্ষেত্রে কেউ যদি চায় বাইরে যেতে পারে। তবে বাংলাদেশে আমরা A to Z ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা দিতে সক্ষম এই মুহূর্তে, এবং এই কারণে দেশের বাইরে যাওয়ার কারো কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। একটি কথা ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে বারবার আসে, স্টেজিং। স্টেজিং বলতে কি বোঝায়? আচ্ছা, স্টেজিংটা আসলে হলো যে আমরা পেশেন্টকে যখন স্টেজিং করি তখন টু গ্রুপ অফ পিপলের জন্য এটা উপকারী। যে আমরা যাকে সার্জারিতে যাব, সো সার্জারির জন্য স্টেজিং ধরেন 3A পর্যন্ত আপনার সার্জারি সম্ভব। যখন পেশেন্টটা যখন 3Bতে চলে যায়, বা ধরেন যে গলায় গোটা চলে আসলো অথবা ফুসফুসে পানি চলে আসলো, এই ক্ষেত্রে কিন্তু আর সার্জারির কথা বলা হয় না। আচ্ছা, তো এই জন্য আপনার স্টেজিংটা ইম্পর্টেন্ট, যে আমি ফার্দার পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রে কীভাবে চিকিৎসাটা সাজাবো, আমার কি সার্জারির কাছে রেফার করব নাকি আমি সরাসরি ক্যান্সার বিশেষজ্ঞের কাছে রেফার করব। আর যখন আমি ক্যান্সার বিশেষজ্ঞের কাছে পেশেন্টকে রেফার করব, তখনও ওনারা স্টেজিংয়ের জন্য যেই প্রক্রিয়াগুলো করা হয় যদি আমরা আগে থেকে করে থাকি, যেমন ধরেন ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে আমরা হয়তো পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে কোথাও লিভারে ছড়িয়েছে কিনা, আমরা একটা ব্রেন স্ক্যান করে দেখি যে কোনো ব্রেনে ছড়িয়েছে কিনা, অথবা আমরা বোন স্ক্যান করি, অথবা পেট স্ক্যানও করা যায়। তো এই সামগ্রিক প্রক্রিয়াগুলো করে যখন আপনি স্টেজিংটাকে কনফার্ম করে ফেলবেন, তখন আমার সার্জারির জন্য এটা সুবিধা হয়, এবং ক্যান্সার বিশেষজ্ঞের জন্য একটা স্পেসিফিকভাবে উনি চিকিৎসা দেওয়া ওনার জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, এই স্টেজিংয়ের মধ্যে কোনটি একটু ভালো, কোনটি একটু খারাপ? স্টেজ যত শুরুর দিকে হবে তত ভালো। স্টেজ A, B, C প্রত্যেকটাতে আবার A এবং B আছে, স্টেজ 1, 2, 3, 4। তো আমরা যেটা বললাম যে স্টেজ 1, 2, 3A পর্যন্ত আমরা সার্জারি কথা চিন্তা করি, বাইরে পরবর্তী স্টেজিংগুলোতে আমরা সার্জারির কথা চিন্তা করি না। আর ক্যান্সার বিশেষজ্ঞরা ওনাদের এই স্টেজিংটাকে দেখে ওনারা ওনাদের মতো করে চিকিৎসাকে সাজিয়ে থাকেন। আমাদের দেশে যেসব রোগীরা সাধারণত আসে, তারা সাধারণত কোন ধরনের স্টেজে বেশি পাওয়া যায়? আপনি যেটা বললেন যে আমাদের সচেতনতার অভাবে রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে দেরি করে আসে, এবং আমরা যেগুলো পাই সেগুলো মোট স্টেজ 3B বা তার পরবর্তীতে পর্যায়ে চলে যাওয়া রোগী, তাদের ক্ষেত্রে সার্জারির সুযোগটা কম থাকে। সার্জারির ক্ষেত্রে আবার এই সাথে সাথে রোগীর বয়সের কথাও চিন্তা করা হয়। যদি অল্প বয়স্ক কোনো পেশেন্ট স্টেজ 2 বা 3A পর্যন্ত থাকে, সেক্ষেত্রে সার্জারির একটা সুযোগ থাকে। বাট যার ফুসফুসে ক্যান্সার হয়েছে, বয়স 65 বা 70, অনেক কোমরবিডিটিস আছে, ডায়াবেটিস আছে, হার্ট ফেলিওর আছে, বা হার্টের অন্যান্য রোগ আছে, বা স্ট্রোকের হিস্ট্রি আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, সেই পেশেন্টগুলোকে সাধারণত সার্জারিতে আনার কথা চিন্তা করা হয় না। তখন আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি বা টার্গেট থেরাপির কথাই চিন্তা করি। জি,
তো এই যে যারা সার্জারি করতে পারছেন তাদের ক্ষেত্রে কি সবকিছু ঠিক থাকার পরও সবাইকে সার্জারি করা সম্ভব যদি তার স্টেজ 3B না হয়ে যায় বা তার আগে থাকে? ক্যান্সারের সার্জারি আমাদের দেশে প্রথমত ব্যয়বহুল, দ্বিতীয়ত আমাদের সরকারি হাসপাতালগুলোতে অনেক বিলম্ব হয়ে যায়। দেখা গেল যে সার্জারির জন্য একজন পেশেন্ট ভর্তি হয়েছে, তার হয়তো 3 মাস পরে হয়তো তার সার্জারি হবে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বিকল্প হিসেবে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে সেই গ্রোথটাকে ছোট করে তখন পরবর্তীতে সার্জারির কথা চিন্তা করি। এবং এটা সারা বিশ্বেই এখন ক্যান্সারের রোগীদের চিকিৎসার জন্য একটা অগ্রাধিকার ভিত্তিতে এই কাজটা করা হচ্ছে। ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যে কেমোথেরাপি, রেডিওথেরাপির কথা বারবার চলে আসে, এর মধ্যে ভালো কোনটি এবং কাকে কোনটি দেওয়া উচিত? যখন স্টেজ আপনার 1 বা স্টেজ 2-তে থাকে তখন আমরা সাধারণত রেডিওথেরাপির কথাই চিন্তা করি, বা স্টেজ যত বেশি হবে তখন রেডিওথেরাপি, কেমোথেরাপি বা টার্গেট থেরাপি ওই অংশগুলো চলে আসে। মানে আপনি যত আর্লি স্টেজে পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারবেন, চিকিৎসার ব্যয়বহুলতাও কম হবে এবং চিকিৎসা রোগীর জন্য এটা ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনবে। আর স্টেজিং যত বেশি হবে, স্টেজ 4-এর একটা পেশেন্ট, তার জন্য তার চিকিৎসাও যেমন ব্যয়বহুল হবে, তার জন্য ভবিষ্যতে খুব সুখকর ফল হওয়ার সম্ভাবনাও কম। জি, ধন্যবাদ। আমরা আরেকটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আরও কথা হবে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আরোগ্য নিকেতনে এই অনুষ্ঠানে আমরা কথা বলছি ফুসফুসের ক্যান্সার নিয়ে। এর কারণ জানলাম, চিকিৎসার ব্যাপার নিয়ে কথা হচ্ছে এবং সাথে সাথে পত্রিকা নিয়ে আমরা কিছুটা জানতে পারছি। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার দেওয়ান আজমল হোসেন। আমরা একটু একটু করে জানছিলাম যে কীভাবে এই ক্যান্সারের চিকিৎসা করা হয়। সেক্ষেত্রে একটি কথা এসেছে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। কেমোথেরাপির কথা যখন বলি, আমাদের যারা রোগী তারা কিন্তু একটু ভয় পেয়ে যায় যে তার পরবর্তীতে কি হবে, চুল পড়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বিষয়টি কি আসলে এরকম? কেমোথেরাপি দিলেই কি রোগী আরও খারাপ হয়ে যায়? ধন্যবাদ। আমরা ফুসফুসের ক্যান্সারের চিকিৎসাটাকে যেভাবে সাজাই, তো ইনিশিয়ালি আমরা রেডিওথেরাপির কথা চিন্তা করি, যেটা ফুসফুসের সেই টিউমারকে টার্গেট করে রেডিয়েশন দেওয়া হয় এবং স্পেসিফিকভাবে ওই জায়গাটায় যখন রেডিয়েশন দেওয়া হয় তখন ধীরে ধীরে টিউমারটা ছোটো হয়ে আসতে থাকে এবং ক্যান্সারের তীব্রতাও কমে যায়, যেটার সাইড ইফেক্ট কম এবং রোগী সহজভাবে গ্রহণ করে, কারণ এখানে ইনজেকশন বা অন্যান্য এই প্রক্রিয়াগুলো নেই। কিন্তু যখন আমরা রেডিওথেরাপির সাথে সাথে কেমোথেরাপিকেও চিকিৎসার অংশ হিসেবে নিয়ে আসি, তখন বিভিন্ন ক্যান্সারের যে সমস্ত ওষুধ রয়েছে সেগুলো ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করা হয় এবং এগুলো এক এক রকম রঙের হয়, স্যালাইনের সাথে মিক্স করে দীর্ঘ সময় ধরে দেওয়া হয়। তখন পেশেন্টের মধ্যে অবশ্যই একটা ভীতি কাজ করে যে এত এত জটিল জিনিস আমার শরীরে প্রবেশ করছে, না জানি এটা থেকে কি হতে পারে। এমনিতে কেমোথেরাপির কিছু সাইড ইফেক্ট তো রয়েছেই, যেমন ক্ষুধামন্দা হতে পারে, শরীরের আপনার একটু রং কালো হয়ে যেতে পারে, কখনো চুল পড়ে যেতে পারে। তো এই জিনিসগুলোকে রেখে রোগীকে কাউন্সেলিং করে তখন আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপির মতো বিষয়গুলোকে সেট আপ করি। আচ্ছা, এখন একটি কথা বারবার এসেছে যে টার্গেটেড থেরাপি, আবার বলছে ইমিউন থেরাপি। এই ব্যাপারে একটু সংক্ষেপে জানতে চাই। টার্গেটেড থেরাপিটা হলো স্পেসিফিক, একেবারে আমরা যেমন বলেছি যে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করে তারপরে আপনি স্পেসিফিক একদম জিনকে লোকেট করে সেইভাবে তখন চিকিৎসাটা দেওয়া হয়, যেটা আমাদের দেশে এখন সম্ভব, বাট একটু ব্যয়বহুল, তবে এটার সফলতা অনেক বেশি। আর ইমিউনোথেরাপিটা হলো যে বডির ইমিউন সিস্টেমটাকে আপনি আরও বেশি অ্যাগ্রাভেট করে ইমিউন সিস্টেমের যে কার্যকারিতাকে বাড়িয়ে দিয়ে তখন এটাকে ক্যান্সারকে নিয়ন্ত্রণ করা। সেই ক্ষেত্রেও এটা বেশ ব্যয়বহুল, তবে আমাদের দেশে এখন হচ্ছে। এবং যেহেতু ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপিতে আপনার রেডিওথেরাপি বা কেমোথেরাপির মতো একটু ভীতিকর ব্যবস্থাগুলো নেই, সেক্ষেত্রে রোগীর এটাকে সহজভাবে গ্রহণ করে রোগীর জন্য ভবিষ্যতে ভালো রেজাল্ট নিয়ে আসে, তবে একটু ব্যয়বহুল। তো ব্যয়বহুল হলেও এখন আমাদের দেশে এটা হচ্ছে, বিশেষ করে আমাদের ঢাকায় যে সমস্ত বিশেষায়িত সরকারি হসপিটালগুলো রয়েছে, অথবা আপনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অথবা আহসানি মিশন ক্যান্সার হসপিটাল বা প্রাইভেট সেক্টরের বেশ কিছু হাসপাতাল রয়েছে, সেগুলোতে আমরা ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি চিকিৎসা হচ্ছে।
জি, ধন্যবাদ। এই যে বিভিন্ন ধরনের চিকিৎসা হচ্ছে, তারপরেও দেখা যায় রোগীদের মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অনেক রোগীর গলা ভেঙে যাচ্ছে, কারো হচ্ছে গিয়ে খাবার গিলতে কষ্ট হচ্ছে, আবার কারো ফুসফুসের মধ্যে পানি চলে আসছে, এবং এই সমস্যাগুলো দেখা যাচ্ছে কোনোভাবে সমাধান করা যায় না। সেক্ষেত্রে কি করণীয়? ধন্যবাদ। এই সমস্যাগুলো আসলে ক্যান্সারের চিকিৎসা করতে গেলে আমরা প্রতিনিয়তই ফেস করি, যে যখন নাকি ফুসফুসের ক্যান্সারটা প্লুরায় ছড়িয়ে পড়ে, তখন সেখানে পানি আসে এবং এটা ম্যালিগন্যান্ট প্রলিফেশন আমরা বলি। তখন হয়তো আপনাকে পানি বের করা ছাড়া কোনো উপায় নেই। টিউব থ্যালাকোস্টমি করি আমরা, পানি বের করে সেখানে ওই জায়গাতে যখন নাকি আপনার ফ্লুইডোসিস করে দেওয়া হয় অথবা কেমিক্যাল ফ্লুইডোসিস করে দেওয়া হয় কোনো একটা কার্সিনোজেনিক চিকিৎসায়, মানে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় এমন ম্যাটেরিয়াল দিয়ে, ব্লিওমাইসিন যেমন এখন প্র্যাকটিস করা হয়, আগে যেমন ট্যাল্ক ইউজ করা হতো, তবে ব্লিওমাইসিন দিয়ে যখন আমরা এরকম ফ্লুইডোসিস করে দিই, সেক্ষেত্রে পানি আসার সম্ভাবনাটা কমে যায় এবং এটা ইনডাইরেক্টলি কিছুটা ক্যান্সারের চিকিৎসাতেও সহযোগিতা হয়। আচ্ছা, তো এই জিনিসটি কোথায় করতে হবে? এটি কি যে কোনো জায়গায় করা সম্ভব, নাকি এই বক্ষব্যাধি হাসপাতালের মতো জায়গায় আসতে হবে? অবশ্যই আপনাকে বিশেষায়িত বক্ষব্যাধি হাসপাতালে আসতে হবে, এবং এটা আমরা যারা বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ, আমরা এই ব্যাপারে সার্জনদের সহযোগিতা নিয়ে থাকি। বক্ষব্যাধির সার্জনরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেন এবং ওনারাই মেনলি কাজটা করে দিয়ে থাকেন। জি, আরেকটি সমস্যা দেখা যায় যে অনেকের গলা ভেঙে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি করণীয়? গলা ভেঙে যাওয়াটা ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার একটা রেডিওথেরাপি বা কেমোথেরাপিতে, রেডিওথেরাপি বিশেষ করে অনেক সময় প্রত্যেকটার অংশ হিসেবে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কখনো কখনো নাক কান গলার বিশেষজ্ঞের সহায়তা নিয়ে থাকি। আর এখানে কাউন্সিলিং করা ছাড়া কিছু আলাদা চিকিৎসা আছে, এগুলো দেওয়া যেতে পারে। তবে এটার অনেক ক্ষেত্রে এটা মেনে নিতে হয় বলেই আমরা রোগীকে কাউন্সিলিং করে থাকি আর কি। একটি বড় সমস্যা দেখা যায় এই ধরনের রোগীদের ক্ষেত্রে যে তাদের শ্বাসকষ্ট শুরু হয়, তারা খাবার খেতে পারে না। এটির পিছনের কারণটি কি এবং সমাধান কোথায়? শ্বাসকষ্টটা হয় তখনই যখন নাকি এই ক্যান্সার টিস্যুগুলো আপনার টোটাল লাংসে ছড়িয়ে পড়ে। তখন আমাদের ফুসফুসের যে বেসিক কার্যক্রম, যে আপনার একদম অ্যালভিউলার লেভেলে গিয়ে রক্তনালীতে অক্সিজেন প্রবেশ করবে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে, এই লেভেলগুলোতে যখন নাকি আপনার ব্যারিয়ার তৈরি হয়, তখন রোগী শ্বাসকষ্টতে ভোগেন এবং এটা রোগীর জন্য যথেষ্ট কষ্টদায়ক এবং আমাদের চিকিৎসকদের জন্যও বেশ কষ্টদায়ক। তবে যদি, যেটা আমরা শুরুতে বলেছি, যে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা যদি আমরা প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করতে পারি এবং চিকিৎসার দিকে পরিপূর্ণভাবে এগিয়ে যাই, তবে এই পরিস্থিতিগুলোকে ট্যাকল দেওয়া সম্ভব হয়। জি, ধন্যবাদ। আমরা পাশাপাশি আরেকটি সমস্যার কথা শুনি প্রায়, যে এই ধরনের ফুসফুসের ক্যান্সারের রোগীদের রক্তক্ষরণ হয়, বিশেষ করে কাশির সাথে রক্ত আসছে বা খাবার খেতে পারছে না, ওই সময় রক্ত বের হচ্ছে। এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে? সমস্যাটার মূল কারণ হলো যখন নাকি ক্যান্সার টিস্যুগুলো আপনার রক্তনালীকে ইনভেড করে, ক্যান্সারের যে টিউমারটা আছে সেটা যখন নাকি তার আশেপাশে রক্তনালীকে ইনভেড করে বা ছড়িয়ে পড়ে, তখন ওখান থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে বা হয়েও থাকে। তখন শুরুতে আমরা রক্ত বন্ধ করার জন্য কিছু ইনজেক্টেবল আইটেম ইউজ করি, অথবা আমরা ট্যাবলেট হিসেবেও দিই, অথবা এই ওষুধগুলোকে আপনি নেবুলাইজ ফর্মেও দিতে পারেন। সেক্ষেত্রে রক্ত বন্ধ হওয়ার সাধারণত হয়ে যায়। বাট যদি ইনট্রাক্টেবল হিমোপ্টাইসিস বা ব্লিডিং হয়, তখন আমরা আর্টেরিয়াল অ্যাম্বুলাইজেশনের কথা চিন্তা করি। সেক্ষেত্রে আমাদের থোরাসিক সার্জনদের সহযোগিতা নিতে হয়। আচ্ছা, আমরা অনেক ক্যান্সারের ক্ষেত্রে বা ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে ব্রঙ্কোস্কোপি পরীক্ষাটি করি, এবং সেটি আপনি প্রথমেই বলেছিলেন, এবং দেখা যায় যে এখানে একটা বড় ধরনের টিউমার আছে যেটি শ্বাসনালীকে একদম সম্পূর্ণ রকম বন্ধ করে দিয়েছে। বিদেশে এই ধরনের রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, সেটি ব্রঙ্কোস্কোপির মাধ্যমে করা হয়। আমাদের দেশে কি অবস্থা? আমাদের দেশে কি এই সুযোগ আছে? আমাদের দেশে এই মুহূর্তে সুযোগ আছে, তবে এটার সংখ্যা অনেক অপ্রতুল। যখন কোনো একটা টিউমার বড় শ্বাসনালীকে বন্ধ করে দেয়, তখন সেক্ষেত্রে আমরা হয়তো আপনার সেই টিউমারটাকে যদি কেটে নিয়ে আসতে পারি, তখন এটাকে রোগীর জন্য অবশ্যই একটা ইফেক্টিভ হয়। অথবা কখনো কখনো টিউমারটাকে ডিবাল্কিং বলি আমরা, যে কেটে নিয়ে আসার পরে আবার যদি একটা স্ট্যান্টিং করে দেওয়া যায়, তখন শ্বাসনালীটার যে বায়ুর পথটা, আপনার ডায়ামিটারটা ভালো থাকে এবং রোগীর জন্য তখন শ্বাস নেওয়াটা সহজ হয়। এই চিকিৎসাগুলো এখন আমাদের দেশে হচ্ছে এবং ঢাকার বিশেষায়িত হসপিটালগুলোতে এগুলো হচ্ছে। জি, ধন্যবাদ। চিকিৎসার ক্ষেত্রে তো অনেক ধরনের সুযোগ আছে, যে বিভিন্ন ধরনের। তো যখন একজন রোগী এই ধরনের রোগে আক্রান্ত হয়, তারা বুঝে না যে প্রাথমিকভাবে তারা কোথায় যাবে।
এই রেফারেল সিস্টেমটার ব্যাপারে একটু জানতে চাই, এটি কেন আমাদের দেশে এখনো এতটা জটিল? কোথায় যেতে হবে একজন রোগীকে প্রথমে যদি ক্যান্সার শনাক্ত হয় বা ক্যান্সারের সম্ভাবনা বা ঝুঁকিটা থাকে? আমি মনে করি আমরা যারা বক্ষবিধি বিশেষজ্ঞ আছি, যখন আমাদের কাছে এই ধরনের রোগীরা আসে, পরিপূর্ণ ডায়াগনোসিসের ব্যাপারটা আমাদের হাতেই থাকে। তারপরে অবশ্যই যত দ্রুত সম্ভব যে এই পেশেন্টের কোনো সার্জারি হবে কি হবে না, বা পেশেন্টকে আমরা রেডিওথেরাপিতে দিব না কেমোথেরাপি না টার্গেট থেরাপি, এই ব্যাপারগুলো সিদ্ধান্ত নিয়ে যত দ্রুত আমরা তাকে রেফার করব ক্যান্সার বিশেষজ্ঞের কাছে, ততই তার চিকিৎসাটা সহজ হবে। এবং এটা তার জন্য যেটা আমরা সার্ভাইভাল বলি, যে বিভিন্ন 5 ইয়ার সার্ভাইভাল রেট বা সার্ভাইভাল রেটটাকে আরও বাড়িয়ে দিবে। আর যতই এই প্রক্রিয়াতে দেরি হবে, তত রোগীর চিকিৎসার ব্যয়বহুল মানে খরচও বেড়ে যাবে, এবং ভবিষ্যতে তার যে সাকসেস রেটটাও পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। আচ্ছা, তো এই ধরনের রোগীদের যেহেতু রোগের চিকিৎসাটা যথেষ্ট ব্যয়বহুল, আমরা সবসময় বলি প্রতিরোধের জায়গাটা, প্রতিরোধের জন্য প্রাথমিকভাবে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত সেগুলো কি কি? ধন্যবাদ। ফুসফুসের ক্যান্সারের প্রতিরোধের কথা যদি আপনি আলোচনায় আনেন, তবে আমি মনে করি প্রথমেই ধূমপান এবং ধূমপান বিরোধী অভিযান এবং এই রিলেটেড কথাবার্তাগুলোকে জনগণের মাধ্যমে প্রচার পৌঁছে দিতে হবে এবং প্রচার করতে হবে। কারণ আমাদের দেশে এখনও ফুসফুসের ক্যান্সারের 1 নম্বর কারণ হিসেবে আমরা ধূমপানকেই দায়ী করছি। এবং ধূমপান যখন এটাকে ফুসফুসের ক্যান্সার পরিণত হয়, তখন তাকে অনেকগুলো কঠিন প্রক্রিয়ার মাধ্যমে এগোতে হয়, তাকে অনেক ব্যয়বহুল চিকিৎসার মধ্যে ফেস করতে হয়। এবং এত সব কিছুর পরেও আমরা দেখি যে হয়তো রোগী 2-4-5 মাস বা ক্যান্সারের যে আপনার তার যে সেলুলার টাইপ হিসাবে হয়তো 2-3 বছর বা 4-5 বছরের বেশি আমরা তার লাইফ এক্সপেক্টেন্সিকে বাড়াতে পারি না। সো এই যে একটা কঠিন প্রক্রিয়া যে আমরা ফেস করছি, আমি মনে করি এটাকে সহজ করার জন্য জনগণের মাধ্যমে জনগণের এই সাফারিংসকে কমানোর জন্য তাদের কাছে অবশ্যই এটাকে এই বার্তা পৌঁছে দিতে হবে যে ফুসফুসের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হলো ধূমপান। সো আমরা যদি নিজেকে ধূমপান থেকে বিরত রাখি, আমরা এমন একটা মরণ ব্যাধি থেকে বেঁচে যাওয়ার অনেকখানি সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি ফুসফুসের ক্যান্সারের কারণ, চিকিৎসা ও প্রতিকার নিয়ে। এবং আমাদের সাথে আছেন ডাক্তার দেওয়ান আজমল হোসাইন, সহযোগী অধ্যাপক, জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আমরা শুনছিলাম যে বিভিন্ন ধরনের ক্যান্সারের যে চিকিৎসাগুলো আছে এবং চিকিৎসা পরবর্তী কিছু সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করতে হয় ইত্যাদি বিষয়। তো বারবার একটি কথা চলে এসেছে যে ঝুঁকিগুলো কমিয়ে নিয়ে আসা। সেই ঝুঁকিগুলো কমানোর ক্ষেত্রে ধূমপানের একটা বড় ভূমিকা আছে, যে ধূমপানটার কারণেই বেশিরভাগ ক্যান্সার দেখা যায়। পাশাপাশি আমরা তো ইদানিং দেখি যে বায়ু দূষণও অনেক বেশি। তো বায়ু দূষণ কমানোর ক্ষেত্রে কি কি করণীয়, ব্যক্তিগত পর্যায় থেকে কি করণীয় এবং সামাজিক পর্যায়ে কি করণীয়? ধন্যবাদ। ব্যক্তিগত পর্যায়ে যেটা আমরা করতে পারি, যে আমরা যখন পথে ঘাটে বা রাস্তায় চলাচল করি, সেক্ষেত্রে আমরা যে আমাদের সার্জিক্যাল মাস্কগুলো আছে, বেশ অল্প পয়সাতেই সহজলভ্য বাংলাদেশে এখন সব জায়গায় পাওয়া যায়। আমরা চলাফেরার পথে যদি মাস্ক ইউজ করি, সেক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিক যে প্যাসিভ স্মোকিংয়ের ইফেক্ট অথবা বায়ু দূষণ, এর থেকে আমরা নিজেকে প্রোটেকশন নিয়ে আসতে পারি। আর এছাড়া কর্মক্ষেত্রে সচেতনতা এবং মাস্ক ব্যবহারের একটা বড় ভূমিকা রয়েছে। যারা নিয়মিতই কোনো পেশার কারণে কেমিক্যাল এক্সপোজারে হচ্ছেন, অথবা ইটের ভাটার যে নির্গত ধোঁয়া অথবা গাড়ির কালো ধোঁয়া, এই ব্যাপারগুলোকে যদি আমরা প্রতিহত করতে পারি এবং নিজেরা একটু সচেতনতার সাথে মাস্ক ব্যবহার করে চলি, সেই ক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগত প্রোটেকশনের ব্যাপারটা আরেকটু বেড়ে যাবে। জি, ধন্যবাদ। এই যে মাস্কের কথা শুনছি, মাস্কের ক্ষেত্রে যে এই মাস্ক কি আরও ব্যবহার করা যায় অন্য ক্ষেত্রে, যেমন অনেকে চাকরি করছে সেখানে ধোঁয়ার মধ্যে পড়ে যাচ্ছে, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, অবশ্যই। আমরা যখন রোগীদের সাথে কথা বলি, তার অকুপেশন নিয়ে আমরা জানতে চাই, তো যখন দেখি যে সে এমন কোনো হ্যাজার্ডিয়াস এনভায়রনমেন্টে কাজ করছে, কারণ আপনি মনে করতে পারেন যে সে হয়তো কোনো ব্রয়লার মুরগির ফ্যাক্টরিতে বা খামারে কাজ করছে, অথবা সে কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করছে, অথবা সে কোনো একটা ইটের ফ্যাক্টরিতে কাজ করে, বা কোনো একটা সিরামিক ফ্যাক্টরিতে কাজ করে, অথবা সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করে, অথবা যারা আরও অন্যান্য বিভিন্ন পেশায় যেমন স্টোন ক্রাশিং, ইট ভাঙা, পাথর ভাঙা, এই জাতীয় পেশাগুলোর সাথে যারা জড়িত আছেন,
তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি যে কোনো না কোনোভাবে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। সো আমরা যখন রুগীদেরকে সাথে কথা বলি, তার অকুপেশন নিয়ে কথা বলি, যদি আমরা তাকে একটু সচেতন করে মাস্ক ব্যবহার করা বলি বা কখনো কখনো আমি যেমন ব্যক্তিগতভাবে ডাবল মাস্কের কথা বলি, যারা সরাসরি এই ধরনের পরিবেশে কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই রোগীর জন্য এটা একটা প্রোটেকশন হবে। এবং আমরা বলেই দিই যে আপনি প্রতিদিন একটা নতুন মাস্ক নিয়ে বের হবেন এবং এটা কর্মক্ষেত্রে পুরো সময় ব্যবহার করে, এটা হয়তো আপনি যদি ঘরে তৈরি হয় বা আপনি দর্জি দিয়ে বানিয়ে নেন, সেটা আবার ধুয়ে তারপর আবার ব্যবহার করবেন। আর যেগুলো সার্জিক্যাল মাস্ক, সেগুলো হয়তো আপনি একবারই ইউজ করলেন। আমরা ফুসফুসের ক্যান্সার বিভিন্ন ধরনের কারণ নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি একটি কথা আসে যে যেমন সিওপিডি রোগের কথা আপনি বলেছেন, সেখান থেকে ক্যান্সারের ঝুঁকিটা আছে, টিবি বা যক্ষা রোগের থেকে ক্যান্সারের ঝুঁকি আছে। আরও একটি বড় ফুসফুসের রোগ আছে যেটি অ্যাজমা বা হাঁপানি নামে পরিচিত, তাদের ক্ষেত্রে কি ক্যান্সারের ঝুঁকি আছে কিনা, এই প্রশ্নটি কি আমাদের অনেক দর্শকের মধ্যেই আছে। ধন্যবাদ। আসলে অ্যাজমা বা ফুসফুসের যে অ্যালার্জি জনিত যে সমস্যাটা, আমি তো মনে করি আমাদের ঢাকা শহরে এখন মনে হয় প্রায় 30 to 40% পেশেন্টকে আপনি যদি স্পাইরোমেট্রি বা ব্রঙ্কোপ্রোভেকশন টেস্ট করেন পজিটিভ পাওয়া যাবে। কারণ আমাদের এখন এনভায়রনমেন্টের এই অবস্থা বা টেম্পারেচারের যে ফ্লাকচুয়েশন অথবা ধুলাবালি বা আমাদের এই সিজনাল চেঞ্জগুলোর কারণে আমরা প্রতিনিয়তই এ ধরনের রোগীদের পাই, যারা হয়তো সাময়িক বা শুরুর দিকের অ্যাজমাতে আক্রান্ত আছেন। তো সেই ক্ষেত্রে এটা সচেতনতা অবশ্যই প্রয়োজন। তবে অ্যাজমা থেকে সরাসরি ক্যান্সারের সাথে, ফুসফুসের ক্যান্সারের সাথে এখনও কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। আচ্ছা, আর যদি আমরা চিন্তা করি যে আরেকটি রোগ আছে, যেমন হচ্ছে গিয়ে ব্রঙ্কিকটিসিস বা কারোর ক্ষেত্রে ডিপিএলডি, এদের ক্ষেত্রে কি ঝুঁকি আছে? ব্রঙ্কিটিসিসের ক্ষেত্রে এটা তো ফুসফুসের যে বায়ুথলি বা আপনার আমরা যেটা বলি যে ব্রঙ্কাসে ডাইলেটেশন হয়ে ওখানে কিছু কফ তৈরি হয়, কফ জমে, কফ কাশির ব্যাপারগুলো আছে। এটার সাথে ফুসফুসের ক্যান্সারের সম্পৃক্ততা খুব বেশি সারা পৃথিবীতে এখনও কোনো গবেষণায় আসেনি, বা হলেও খুবই কম, যেটা আলোচনার মধ্যে হয়তো নাও আনা যেতে পারে। তবে ডিপিএলডি যে পেশেন্টগুলো রয়েছে, যে আমরা বাংলায় বলি ফুসফুসের পানি শুকিয়ে যাওয়া, বিভিন্ন ধরনের ডিপিএলডি আছে। কিছু কিছু ডিপিএলডির সাথে ফুসফুসের ক্যান্সারের একটা সম্পৃক্ততা পাওয়া যায়। আচ্ছা, আমরা তো কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, একটু জানতে চাই যে এই যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় লাং ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে, এবং পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন ধরনের ঔষধ গ্রহণ করার ফলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো সামলানোর জন্য বা ফুসফুস ভালো রাখার জন্য কি করণীয়? ধন্যবাদ। ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় যে বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়, এগুলোর অবশ্যই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেগুলা শুধুমাত্র যে ভিজিবল বা ইনভিজিবল দুইভাবেই আপনি ভাগ করতে পারেন। ভিজিবলগুলো যেমন শরীরের রঙের পরিবর্তন হতে পারে, কারো স্বাস্থ্য মানে ওয়েট লস হতে পারে, চুল পড়ে যাওয়া যেতে পারে। এগুলো রুগীকে আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে বলে দিই যে আপনি মানিয়ে নেবেন। আর যেগুলো দেখা যায় না, সেই ধরনের প্রবলেমগুলোকে ব্যাপারে আমরাও রুগীকে বুঝিয়ে বলি যে আপনি যখন চিকিৎসা করবেন কিছু সাইড এফেক্ট হতেই পারে, বাট এগুলো যদি আমরা একটু মানিয়ে নেই, সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যতে চিকিৎসায় এটা ভালো রোল আনবে। এছাড়া সামগ্রিকভাবে আমরা যা বলতে পারি, যেমন নিয়মিত ফুসফুসের ব্যায়াম করা, নির্মল বায়ু সেবন করা, প্রতিদিন একটা ভালো পরিবেশে আমরা যদি 20-30 মিনিট হাঁটাহাঁটি করি, আমরা পুষ্টিকর সুষম খাদ্য খাই, অথবা ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল ড্রিঙ্কস, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে নিয়মিত কিছু শরীরচর্চার মাধ্যমে দূষিত বায়ু থেকে বেঁচে থাকা, বা আমাদের কর্মক্ষেত্রে আমরা যদি সচেতন হই, এই সব কিছুর মাধ্যমে ফুসফুসের ক্যান্সারকে অনেকখানি কমে আনা যেতে পারে বলে আমি মনে করি। ফুসফুসের বিভিন্ন ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে ভ্যাকসিন বা টিকার একটা ভূমিকা আছে, ক্যান্সার প্রতিরোধে কি এর কোনো ভূমিকা আছে কিনা? এটা একটা অত্যন্ত যুগোপযোগী আপনি প্রশ্ন করেছেন। যেমন আমরা এখন অ্যাজমার পেশেন্টদেরকে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি, ফ্লু ভ্যাকসিন, বা যারা ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমা বা সিওপিডিতে ভুগছেন তাদেরকে আমরা ফ্লু ভ্যাকসিনের সাথে সাথে নিউমোনিয়ার ভ্যাকসিনও দিয়ে থাকি। বিভিন্ন ধরনের নিউমোনিয়ার ভ্যাকসিন আছে। তবে এই বিষয়গুলো অ্যাজমা এবং সিওপিডির রোগীদের ক্ষেত্রে বিভিন্ন রকমের জটিলতা থেকে অবশ্যই প্রোটেকশন দেয়। তবে ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে এখনও কোনো ভ্যাকসিনের কথা আমরা শুনিনি বা পৃথিবীর কোথাও ব্যবহৃত হচ্ছে বলেও আমার জানা নেই। জি, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো একটু সংক্ষেপে শুনে নিতে চাই। ধন্যবাদ। ফুসফুসের ক্যান্সার একটা জটিল অবস্থা, যেটা আমরা রোগ নির্ণয় থেকে শুরু করে একদম চিকিৎসা শেষ পর্যন্ত যথেষ্ট ব্যয়বহুল এবং রোগীর জন্য কষ্টকর, রোগীর পরিবারের জন্য কষ্টকর
এবং দেশের সামগ্রিক চিকিৎসার উপর এটা একটা বড় ধরনের ব্যয় রয়েছে। সো আমি মনে করি আমরা যদি সচেতন হই, আমরা ধূমপান পরিহার করি, আমরা কর্মক্ষেত্রে একটু সচেতনভাবে মাস্ক ব্যবহার করি, আমরা আমাদের লাইফস্টাইল পরিবর্তনের ক্ষেত্রে আমরা ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা, একটা গ্রিন পরিবেশের মধ্যে একটু হাঁটাহাঁটি করা, এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই ফুসফুসের যে কোনো রোগ থেকে বেঁচে থাকা সম্ভব এবং জীবন নাশকারী এই ফুসফুসের ক্যান্সার থেকেও বেঁচে থাকা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।